আসসালামু আলাইকুম। লাল নীল দীপাবলির প্রথম পার্ট আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি এবং লাল নীল দীপাবলির দ্বিতীয় পার্টের মধ্য দিয়ে এই বইটির যে গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক যে আলোচনা রয়েছে, এই আলোচনাগুলো আজকে শেষ হবে এই পার্টের মধ্য দিয়ে। তো আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে যে আধুনিক যুগ নিয়ে বিস্তারিত। আধুনিক যুগের সাহিত্যিক রচনা যেহেতু অধিক বিধায় ভিডিওটি একটু লম্বা হবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল এবং দেখলে আশা করি প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নতুনদের জন্য খুবই উপকৃত হবে। এই আধুনিক যুগ নিয়ে বিস্তারিত আমরা ভিডিওটিতে দেখব। তাহলে চলুন আধুনিক যুগে কি রয়েছে লাল নীল দীপাবলি বইটিতে। তো এখানে বলা হচ্ছে যে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি মূলত বাংলা গদ্য সাহিত্যের সূচনা করেছিলেন। তার হাত ধরে আধুনিক যুগের গদ্য সাহিত্যের ভিত সৃষ্টি হয়েছিল। বাংলায় প্রথম ট্র্যাজেডি প্রহসন সনেট লিখেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা আধুনিক কাল পুরুষ বলা হয় ১৯ শতককে, অর্থাৎ বাংলার আধুনিক কাল পুরুষ হয় মানে আধুনিক কাল শুরু হয় ১৯ শতকে। ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষ প্রকাশ করেন এবং যারা লিখেন, অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষ কারা মানে কি প্রকাশ করেন এবং কি লিখেন তারা, এই লেখাগুলো একটু দেখি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। যেমন রামরাম বসু, তিনি লিখছেন প্রতাপাদিত্য চরিত্র, এটা ১৮০১ সালে, এটি তার প্রথম প্রকাশিত বাংলা গদ্য গ্রন্থ। রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র। সো এটা মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। রামরাম বসুর এবং লিপিমালা তিনি প্রকাশ করেন, এই দুইটা হচ্ছে রামরাম বসুর। আর পাদ্রি ক্যারি বা উইলিয়াম ক্যারির তিনি কথোপকথন লিখছেন। উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বই হচ্ছে ১৮০১ সালে এই কথোপকথন। গোলকনাথ শর্মার রয়েছে হিতোপদেশ। গোলকনাথ শর্মার রয়েছে হিতোপদেশ। চণ্ডীচরণ মুন্সী বা চণ্ডীচরণ, এর হচ্ছে প্রবোধ চন্দ্রিকা, ৩২ সিংহাসন, এগুলো হচ্ছে চণ্ডীচরণ মুন্সী তিনি লিখছেন। তো আধুনিক যুগে আরো একজন আলাদাভাবে এই লাল নীল দীপাবলিতে বলা হয়েছে। যেমন রাজা রামমোহন রায় লিখেছেন বেদান্ত গ্রন্থ, ভট্টাচার্যের সহিত বিচার, তারপর হচ্ছে গোস্বামী সহিত বিচার, গৌড়ীয় ব্যাকরণ ১৮৩৩ সালে, এই সালটা প্রায় পরীক্ষা আসে। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়, নট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অনেকে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে গুলিয়ে ফেলে। এখানে রয়েছে বেতাল পঞ্চবিংশতি। সো এটা লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রচনা করেন ১৮৪৭ সালে। শকুন্তলা, সীতার বনবাস, প্রভাবতীর সম্ভাষণ, ভ্রান্তিবিলাস, অতি অল্প হইল, স্বরচিত জীবন চরিত্র, এই বিষয়গুলো কিন্তু কে লিখছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। পাশাপাশি বিদ্যাসাগর বাংলা গদ্যের স্থপতি প্রথমে বলা হয়েছে। এবং আরেকজন লেখক রয়েছেন তারাশঙ্কর তর্করত্ন, লিখেছেন কি? তিনি কি লিখছেন? তিনি লিখছেন কাদম্বরী এবং রাসেলাস। কাদম্বরী এবং রাসেলাস লিখছেন তারাশঙ্কর তর্করত্ন। আর কি রয়েছে? যেমন বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশ করেন শ্রীরামপুরের মিশনারিরা যারা ছিলেন, তারা প্রথম পত্রিকা ১৮১৮ সালে প্রকাশ করেন। পত্রিকাটার নাম ছিল কিন্তু দিগদর্শন। এবং আরো একটি পত্রিকা প্রকাশিত হয়, নাম হচ্ছে সমাচার দর্পণ, ১৮১৮ সালে। সম্পাদক হচ্ছে জেসি মার্সম্যান। তো বাঙালিদের প্রচেষ্টায় প্রথম যে প্রকাশিত যে পত্রিকা, এটা কিন্তু বাঙাল গ্যাজেট। যেহেতু বাঙাল কথাটা দেওয়া আছে, মনে রাখতে হবে যে বাঙালিদের প্রচেষ্টায়। সমাচার দর্পণে প্রকাশিত ১৯ শতকের বিখ্যাত যে নকশা হচ্ছে বাবু উপখ্যান। সমাচার দর্পণে ১৯ শতকের বিখ্যাত একটা নকশা ছিল, সেটা হচ্ছে বাবু উপখ্যান। রামমোহন রায় শিবপ্রসাদ রায় ছদ্মনামে ব্রাহ্মণ সেবুদি নামে একটি মাসিক পত্রিকা লিখতেন এবং এটি হচ্ছে ১৮২১ সালে প্রকাশ করেন। তাহলে রামমোহন রায়, শিবপ্রসাদ রায় ছদ্মনাম ছিল রামমোহন রায় এবং তিনি ব্রাহ্মণ সেবুদি নামে একটি ছদ্মনামেও লিখতেন। তারপর হচ্ছে সংবাদ কৌমুদি, এর সম্পাদক কিন্তু ছিলেন রাজা রামমোহন রায়, পাশাপাশি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, দুইজন মিলে সংবাদ কৌমুদি এর সম্পাদক ছিলেন। তারপর বলা যাচ্ছে যে তিনি লিখেছেন কলকাতা কমলালয়, নববাবু বিলাস, নববিধি বিলাস, বিবি বিলাস। সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, সংবাদ প্রভাকর। তাহলে সংবাদ কৌমুদি যদি থাকে তাহলে রামমোহন রায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু সংবাদ প্রভাকর এটার ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত, এর সম্পাদক ছিলেন। জ্ঞান অন্বেষা একটা পত্রিকা প্রকাশিত হয় ১৮৮১ সালে। জ্ঞান অন্বেষা পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৮১ সালে। বিদ্যাসাগর সবার আগে আবিষ্কার করেন বাংলা গদ্যের ছন্দ। যে গদ্যের ছন্দকে মানে চলিত গদ্যের ছন্দ তিনি কিন্তু আবিষ্কার করেন। অক্ষয় কুমার ছিলেন, বা তার অক্ষয় কুমার বড়াল, তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। তত্ত্ববোধিনী পত্রিকা মনে রাখতে হবে, অক্ষয় কুমার ছিলেন। রাজেন্দ্রলাল মিত্র ছিলেন বিখ্যাত পত্রিকা বিবিধার্থ সংঘ এর সম্পাদক। বিবিধার্থ
সংঘ এর সম্পাদক ছিলেন রাজেন্দ্রলাল মিত্র। কালীপ্রসন্ন সিংহের অন্যতম একটি বই হচ্ছে হুতুম পেঁচার নকশা বা হুতুম পেঁচা নামে ছদ্মনামে লিখতেন কে? কালীপ্রসন্ন সিংহ। বাংলার চলিত বাংলা চলিত গদ্যের শুরু করেন প্রমোদ চৌধুরী। তাহলে চলিত গদ্যের শুরু তো করেন কে? প্রমোদ চৌধুরী। বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলেছিলেন খাঁটি বাঙালি। কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পদ্মিনী উপাখ্যান নামক একটি আখ্যায়িকা কাব্য 1858 সালে বের করেন বা প্রকাশ করেন। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িতে চায় হে কে পড়িবে পায়। এইটা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। এটা কার লেখা? এটা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কবিতার লেখা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে। বিভিন্ন সময় বিভিন্ন উক্তি চলে আসতে পারে। আধুনিক কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। তাকে আধুনিক কবিতার জনক বলা হয়। তিনি ইংরেজিতে লিখেন দুটি কাব্য। একটা হচ্ছে ক্যাপটিভ ল্যারি ভিশন অফ দ্য পাস্ট। এই দুইটা হচ্ছে কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের। তিনি প্রথম লিখেন 4 স্বর্গের আখ্যায়িকা কাব্য, যা তিলোত্তমা সম্ভব কাব্য নামে পরিচিত। এটা 1859 সালে তিলোত্তমা সম্ভব কাব্যটি প্রকাশিত হয়। মাইকেল অমিত্রাকর ছন্দের প্রবর্তক, অর্থাৎ অমিত্রাকর ছন্দের যে প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের কিন্তু আরো কিছু রচনা রয়েছে, যেমন তার ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, এগুলার সাল কিন্তু দেওয়া আছে, প্রকাশ সাল 1861, 62 এবং 63। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু আরো রচনা রয়েছে, যেমন বীরবাহু 1864 সালে, বৃত্ত সংহার। কার? বীরবাহু এবং বৃত্ত সংহার বিখ্যাত, এটা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নবীন চন্দ্র সেনের কিন্তু বীরবাহু বৃত্ত সংহার না, তিনি হচ্ছে পলাশীর যুদ্ধ, ক্লিওপেট্রা, রঙ্গমতি, রবৈতক, কুরুক্ষেত্র এবং প্রভাস হচ্ছে নবীন চন্দ্র সেনের। তাহলে এটা পরীক্ষা আসে, রবৈতক এবং কুরুক্ষেত্র কার বিখ্যাত যে মহাকাব্য, এগুলো কিন্তু নবীন সেনের মানে ত্রয়ী উপন্যাস বলা, ত্রয়ী মহাকাব্য বলা যেতে পারে, রবৈতক, কুরুক্ষেত্র। হ্যাঁ, এগুলো কার? নবীনচন্দ্র সেনের, মনে রাখতে হবে। তো আমরা কায়কুবাদ নিয়ে আসি। আধুনিক যুগে কায়কুবাদ মহাশ্মশান কাব্য, তারপর হচ্ছে কায়কুবের মহরম শরীফ কাব্য, শিব মন্দির, বিরহ বিলাপ, তার অশ্রুমালা, এগুলো হচ্ছে তার অশ্রুমালা, বিরহ বিলাপ, এগুলো তার গল্প গ্রন্থ। এগুলো হচ্ছে কায়কুবাদের বিখ্যাত লেখক, তিনি কায়কুবাদ। বিহারীলাল চক্রবর্তী বাংলা কবিতার প্রথম রোমান্টিক কবি, কিন্তু বিহারীলাল চক্রবর্তী রোমান্টিক রচনা করেন। রবীন্দ্রনাথ তাকে বাংলা কাব্যের ভোরের পাখি উপাধি দেন, যেহেতু রোমান্টিক শুরু করেছেন, যেহেতু তার অর্থাৎ শুরুটা কিন্তু ভোরের পাখিরাই শুরু করে, সুতরাং ভোরের পাখি কাকে আখ্যায়িত করা হয়? এই বিহারীলাল চক্রবর্তীকে। বিহারীলাল চক্রবর্তী এক কবিতায় বই রয়েছে, বা বিভিন্ন ধরনের কবিতার বই, বা এক কথা বলা যায় কাব্যগ্রন্থ, যেমন সঙ্গীত শতক, প্রেম কাহিনী, বঙ্গসুন্দরী, নিসর্গ সংঘর্ষ, হ্যাঁ, তারপর হচ্ছে শারদা মঙ্গল তার বিখ্যাত, তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে তার শারদা মঙ্গল, এবং স্বাদের আসন তার শেষ কাব্যগ্রন্থ হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর স্বাদের আসন। অর্থাৎ তার প্রথম সার্থক উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র। তিনি ভারতের প্রথম সার্থক যিনি উপন্যাস রচনা, তিনি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ভারতের প্রথম গ্রাজুয়েট ছিলেন, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই তিনি উপন্যাসের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, এবং তিনি উপন্যাসের জনক বাংলা সাহিত্যের। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস ছিল রাজমোহনস ওয়াইফ, ইংরেজিতে লিখছেন। তার বাংলায় প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বা দুর্গের কন্যা, যাকে দুর্গের কন্যা বলা হয়, নন্দিনী বা কন্যা। বাংলা ভাষার প্রথম মৌলিক নাটকের নাম কিন্তু ভরদা অর্জুন, এটা লিখেছেন কিন্তু তারাচরণ শিকদা, লিখছেন ভরদা অর্জুন। প্রথম ট্রাজেডি নাটক হচ্ছে কীর্তিবিলাস, লিখেছেন যুগেন্দ্র চন্দ্র গুপ্ত, লিখেছেন যুগেন্দ্র চন্দ্র গুপ্ত হচ্ছে প্রথম ট্রাজেডি। রামমোহন তর্করত্নের নাটক হচ্ছে প্রথম সামাজিক নাটক। কুলিনকুল সর্বস্ব, বেণী সংহার, রত্নাবলী, অভিজ্ঞান শকুন্তলা বা অভিজ্ঞান শকুন্তল, মালতী মাধব, রুক্মিণী হরণ, ধর্মবিজয়, তারপর হচ্ছে কংসবধ এবং নবনাটক। এই সবগুলো কিন্তু রামায়ণ তর্করত্নের রচনা, এবং কুলিনকুল সর্বস্ব প্রথম সামাজিক নাটক কিন্তু বাংলা সাহিত্যের রামায়ণ তর্করত্নের। এই যে পার্টগুলো, এগুলো সবগুলো কিন্তু লাল নীল দীপাবলি বইয়ে আলোচনা করা হয়েছে, বিধায় আমি এখানে এর থেকে বেশি অতিরিক্ত সংযোজন করা হয়নি, বা বেশি অতিরিক্ত কিছু বলাও হয়নি। যা লাল নীল দীপাবলি বইতে বলা হয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে।
আশা করি ভিডিওটি দেখলে লাল নীল দীপাবলি যে বইয়ের যে অংশটুকু না পড়লেও চলবে, আপনি জানতে পারবেন যে আসলে কি আলোচনা করা হয়েছে। বাংলা সাহিত্যে আরো ডিটেলস অনেক তথ্য কিন্তু বাংলা সাহিত্যে রয়েছে, কিন্তু সব তথ্য এখানে দেওয়া হয়নি। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রকাশিত হয় 1860 সালে। আপনি যখন বাংলা সাহিত্যে একেবারে নতুন যখন থাকবেন, তখন এগুলো যদি একটু পড়েন, তাহলে কিন্তু আপনি ভালো একটা ধারণা পাবেন সাহিত্য জগৎ সম্পর্কে। দীনবন্ধু মিত্রের অন্যতম নাটক আছেন নবীন তপস্বী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, নীলাবতী, জামাই বাড়ি, কমলে কামিনী। এগুলা কিন্তু শর্টকাট অনেক টেকনিক কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। যে রাহাত এডুকেশন পয়েন্ট যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটা এখানে অবশ্যই পাবেন। সো সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন, আশা করি পেয়ে যাবেন। তো দীনবন্ধু মিত্রের অন্যান্য যে নাটকগুলো বললাম, কমলে কামিনী, জামাই বাড়ি, এগুলো মনে রাখবেন। তারপর হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথের নাটক রয়েছে কিছু, যেমন কিঞ্চিৎ জলযোগ, অলিক বাবু প্রহসনমূলক, তারপর হচ্ছে পুরবিক্রম, সরোজিনী, অশ্রুমতী, স্বপ্নময়ী, এগুলো তিনি অনুবাদ করেন। রঙ্গ মানে রজতগিরি, হঠাৎ নবাব, দায়ে পরে দ্বার গ্রহ, তিনি অনুবাদ করেন এই বিষয়গুলো। জ্যোতিরিন্দ্রনাথের নাটকের কথা বলছিলাম। তারপর আর কি রয়েছে? এখানে রয়েছে সবচেয়ে বেশি যিনি নাটক রচনা করেছেন, তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ভাই গিরিশচন্দ্র সেন, বা তাকে বলে তিনি ৭৫টি নাটক রচনা করেছেন। ডি.এল. রায় বা দ্বিজেন্দ্র রায় যাকে বলা হয়, তার বিখ্যাত কিছু নাটক ও প্রহসন রয়েছে, যেমন কল্কি অবতার, বিরহ, তারাবাই, প্রতাপ সিংহ, হ্যাঁ, দুর্গদাস, নূরজাহান, মেভার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত। এই সবগুলো নাটক হচ্ছে ডি.এল. রায় বা দ্বিজেন্দ্রলাল রায়। তারপরে ক্ষীরপ্রসাদের বিখ্যাত নাটক হচ্ছে প্রতাপ আদিত্য, আলমগীর, আলীবাবা। তার জনপ্রিয় ক্ষীরপ্রসাদ সেনের নাটক প্রতাপ আদিত্য, ক্ষীরপ্রসাদ, বিখ্যাত নাটক, এটা প্রায় সময় পরীক্ষা আসে। তারপর হচ্ছে আধুনিক যুগের অন্যতম, অর্থাৎ আধুনিক যুগের সাহিত্য জগৎকে সবচেয়ে বেশি সমৃদ্ধ যিনি করেছেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি এবং ভারতের জাতীয় কবি যিনি, এবং বিশ্বকবি বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা সাহিত্যের অনেক সমৃদ্ধ রচনা রয়েছে তার, তিনি ছোট গল্পের জনক। এই রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক তথ্য রয়েছে, অনেক ইতিহাস। তো রবীন্দ্রনাথ নিয়ে আমরা ৩-৪টা পার্টে রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু। তিনি ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, তার প্রথম প্রকাশিত বই হচ্ছে কবি কাহিনী। তার লিখিত হচ্ছে প্রথম যে কাব্যগ্রন্থ বনফুল। প্রথম তার উপন্যাস কিন্তু বউ ঠাকুরানীর হাট। তো এই বিষয়গুলো আমরা একটু জানি, আর বিস্তারিত আমরা একটা ভিডিওর মাধ্যমে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করব আধুনিক সাহিত্যের। সো তারপর আধুনিক সাহিত্যের আরেকটা হচ্ছে লাল নীল দীপাবলি, বলা হচ্ছে যে ২০ শতকের আলো, অর্থাৎ আধুনিকতাতে ছড়াতে গিয়ে ২০ শতকের কিছু আলো রয়েছে, যেমন সত্যেন্দ্রনাথ দত্ত কি লিখেছেন, বেনু, বীণা, হোমশিখা, কুহু, কেকা, অভ্র, আবির, এগুলো। তারপর যতীন্দ্র মোহন বাগচি লিখছেন রেখা, অপরাজিতা, নাগকেশর, এগুলো হচ্ছে যতীন্দ্র মোহন বাগচির কাব্য। কুমুদরঞ্জন মল্লিক লিখছেন উজানি। তারপর লিখছেন হচ্ছে আহ বনতুলসী, বনমল্লিকা, রজনীগন্ধা, এগুলো লিখছেন হচ্ছে কুমুদরঞ্জন মল্লিক। পাশাপাশি জসীমউদ্দীনের কাব্য রয়েছে রাখালি, নকশিকাতার মাঠ, বালুচর, সুজন বদিয়ার ঘাট, এগুলো হচ্ছে জসীমউদ্দীনের। জসীমউদ্দীন নিয়ে আমরা আর বিস্তারিত জানবো আরেকটা ভিডিওতে। এটা হচ্ছে লাল নীল দীপাবলির অংশ বিদায়, অল্প পরিসরে দেওয়া হয়েছে। তো আধুনিক কবিতা প্রকাশকালে যে দুটি পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে ছিল কল্লোল এবং কালীয় কলম। তারপর আধুনিক কবিতা সৃষ্টিতে ৫ জনের অবদান রয়েছে, যেমন জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী। তো তাদেরকে একসাথে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হচ্ছে আধুনিক কবিতা, অর্থাৎ ১৯৩০ সালের দিকে তাদের রচনা প্রকাশ হয়, এবং এজন্য তাদেরকে একসাথে পঞ্চপাণ্ডব, অর্থাৎ ৩০-এর কবি ছিলেন, ৩০ দশকের কবি ছিলেন। অর্থাৎ যেহেতু আধুনিক কবিতার সৃষ্টিতে এই ৫ জন অবদান রয়েছে একসাথে, তো এজন্য তাদেরকে একসাথে পঞ্চপাণ্ডব বলা হয়। জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু এবং অমিয় চক্রবর্তীকে পঞ্চপাণ্ডব বলা হয়ে থাকে। সো প্রায় আধুনিক যুগ প্রায় শেষ লাল নীল দীপাবলি এর অংশে। তো এখানে আর কিছু তথ্য তারা লাল নীল দীপাবলি বইয়ে সংযোজন করেছেন। লেখক হুমায়ুন আজাদ, তিনি লিখছেন বাংলা মার্ক্সীয় দ্বারা শ্রেষ্ঠ কবি কিন্তু সুকান্ত ভট্টাচার্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রথম ছোট গল্প মন্দিরের জন্য কুন্তলিন পুরস্কার পান। গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষা এসে থাকে ১৯০৩ সালে। শাহ মোহাম্মদ সগীরের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রাজত্বকালে কাব্য রচনা করেছিলেন। শাহ মোহাম্মদ সগীর অর্থাৎ মধ্যযুগের। আফজল আলী লিখেছেন নসিহতনামা, এই লেখাটাও গুরুত্বপূর্ণ। যেগুলো বাদ পড়েছে অর্থাৎ আমাদের যে আলোচনার মধ্যে, মহাভারতের প্রথম অনুবাদক শ্রীকর নন্দিনী, তিনি হুসেন শাহের সেনাপতি পরাগল খানের অনুপ্রেরণায় কিন্তু সর্বপ্রথম মহাভারত অনুবাদ করেছেন। এবং বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় ১৮00 সালের দিকে।
বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় 1847 সালে রংপুরে এবং ঢাকায় হয় 1860 সালে মুদ্রণযন্ত্র। তো মুদ্রণযন্ত্রের আবিষ্কার সাহিত্যের জগৎ সূচনার পরপরে গদ্যকে ছাপানোর জন্য ছাপাযন্ত্র মুদ্রণযন্ত্র আবিষ্কার হয়। এটা নিয়ে আরো অনেক রচনা রয়েছে। তারপর কে কোন পত্রিকা সম্পাদনা করেছেন, কোন পত্রিকা প্রকাশ করেছেন, এই প্রকাশকাল সহ কিন্তু আমরা আরেকটা ভিডিও দিব। এই ছিল হচ্ছে লাল নীল দীপাবলি বই থেকে প্রাচীন যুগ এবং মধ্যযুগ একটি ভিডিওতে আলোচনা করেছে, এবং দ্বিতীয় পার্টে হচ্ছে আধুনিক যুগের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এখানে করা হয়েছে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখার কারণে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং প্রতিযোগিতায় টিকে থাকতে যারা নতুন তাদের সম্পূর্ণ অর্থাৎ সাহিত্য জগৎ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেতে এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে।